জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্নয় কর্মকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, আদালতে আজ আর কাউকে তোলা হবে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। অন্যয়, আপনি যে বিষয়টি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং উপদেষ্টা কবি চৌধুরী কামাল আব্দুল নাসের তাকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে আজকে নিম্ন আদালতে বেশ কয়েকজনকে তোলা হয় এবং তারপর কিন্তু এই আদেশগুলো দেন মুখ্য মহানগর যে আদালত, সেই আদালত। একটি বিষয় বলে রাখি যে পল্টন থানার একটি হত্যা মামলায় চৌধুরী কামাল আব্দুল নাসেরকে 7 দিনের রিমান্ড আবেদন করলে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া যাত্রাবাড়ি থানার একটি মামলায় সাবেক যে আরেকজন মুখ্য সচিব ছিলেন এবং নজরুল ইসলাম মজুমদার, জানিয়ে রাখি, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শিদি, তাকে আদাবর থানার একটি মামলায় 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনান, তাকে কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছিল সাবেক যুব ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদ, তাকেও কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো মোটা দাগে বিকেল থেকে এই কয়েকজনকেই নিম্ন আদালতে তোলা হয় এবং তাদেরকে বিভিন্ন হত্যা মামলার যে বিষয়গুলো, সেই হত্যা মামলায় তাদের রিমান্ড আবেদন করা হয় এবং দুই পক্ষের, আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে শুনানি, সেই শুনানি শেষে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই মোটা দাগে বলা চলে যে প্রধানমন্ত্রীর সাবেক যে মুখ্য সচিব, তাকে 4 দিন, সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শিদি, তাকে 2 দিন এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নজরুল ইসলাম মজুমদারের 7 দিন। এছাড়া বসুন্ধরা গ্রুপের যিনি কোঅর্ডিনেটর, তাকে 2 দিন। এই মোটা দাগে এই 4টি আদেশ কিন্তু আজকে বিকেল থেকেই দেওয়া হয়েছিল এবং বিকেল থেকে আমরা দেখেছি এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এই যে আসামিরা রয়েছেন বিভিন্ন হত্যা মামলায়, পল্টন থানা, আদাবর থানা, যাত্রাবাড়ি থানার যে হত্যা মামলাগুলো, সেই মামলাতে তাদেরকে এই নিম্ন আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল আমরা দেখেছি এবং শুনানির শেষে এই আদেশগুলো আদালত দেন এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় যে রিমান্ডে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিষয়গুলো কিন্তু আদালত আদেশ দিয়েছেন। তো আজকে আদালতে এই পর্যন্তই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আপাতত আজকে আর কাউকে তোলার কথা নেই, তবে আগামীকাল হয়তো অন্য কোনো আসামিকে আদালতে তোলা হতে পারে। তো এই ছিল নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। অন্যয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক 2 মামলায় সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেক মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দোহার থানার মামলায় 3 এবং নবাবগঞ্জ থানার মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন। তবে তার আইনজীবীর দাবি এসব মামলার সঙ্গে জড়িত নন তিনি। সালমান এফ রহমানকে আজকে দোহার একটি হত্যা চেষ্টার মামলায় এবং নবাবগঞ্জের একটি হত্যা চেষ্টার মামলায় আজকে আদালতে হাজির করা হয়। দোহার থানার মামলায় তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার ইতিপূর্বে আরও 3টা মামলায় রিমান্ড পেন্ডিং আছে, অতএব আইনগতভাবে এখন শুনানির সুযোগ নেই। ওই রিমান্ডগুলোর শুনানি শেষ হবে, তারপরে এই রিমান্ডগুলোর শুনানি হবে। কিন্তু সেই রিমান্ডগুলো আমাদের জানা মতে এখনও কোনো কার্যকরী করেন নাই, তারা রিমান্ডে নেন নাই। তারপরেও এই রিমান্ডটা আজকে তারা শুনানি করেছে, সেই আদেশে ব্যত্যয় ঘটে। আমরা আদালতকে এটা শুনানিতে ইনফর্ম করেছি, কিন্তু সেটা আদালত আমলে নেন নাই। পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়।
শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত। আইনজীবী বলেন, 2012 সালে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলায় পল্টন থানার একটি দীর্ঘ 12 বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল 9 জন, এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়। ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী 14 বছর পরে একটা মামলা থেকে খালাস পেয়েছেন। এই মামলাটি হয়েছিল পল্টন থানায় ময়লা গাড়ি পোড়ানোর মামলা। ওনাদের মতো সজ্জন ব্যক্তি, তাদেরকে বিগত সরকার কতটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা ময়লা গাড়ি পোড়ানোর মামলা দিয়ে আজকে এত বছর হয়রানি করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ 8 জনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। পোশাক খাতকে জুলুমবাজ শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি বলেন, দেশের সব আন্দোলনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপিকে এখনও স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সরকারকে বিতর্কিত করার জন্য প্রশাসনে লুকিয়ে থাকা হাসিনার সহচরেরা চেষ্টা চালাচ্ছে, তাই দ্রুত এদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালানোয় আওয়ামী লীগকে ভবিষ্যতে রাজনীতি করতে না দেওয়ার কথাও বলেন তিনি। এছাড়াও হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় না আনলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। এখনো আশুলিয়ায় কেন অশান্তি? এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ? এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ? তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের 12 কেজির সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে নতুন মূল্য 1456 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার সন্ধ্যা 6টা থেকে এই দর কার্যকর হবে। বুধবার বিকেলে কারণ বাজারে বিইআরসির সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় সংস্থাটি। এতে ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বরের তুলনায় 35 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1456 টাকা। এর আগে সেপ্টেম্বরে প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছিল 1421 টাকা। গত আগস্টে দাম ছিল 1377 টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানান, ডলারের দর বৃদ্ধিতে কিছুটা মূল্য বেড়েছে এলপিজির। সৌদি সিপি অনুযায়ী এই মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। বাজারে কেউ বেশি দামে যেন বিক্রি করতে না পারে সেজন্য ভোক্তা অধিকারকে যথাযথভাবে নজরদারি করার আহ্বান জানান বিইআরসির চেয়ারম্যান। এদিকে শিল্পাঞ্চল গাজীপুরে সকাল থেকেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে 1.5 ঘন্টা পরে শহরের নলজানি ও ভোগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকাল 9টার দিকে চাকরির দাবিতে ভোগড়া এলাকায় চাকরি প্রত্যাশীরা মহাসড়ক অবরোধ করলে নিরাপত্তার শঙ্কায় এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, চাকরি প্রত্যাশী শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় 1 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পোশাক কারখানায় নিরাপত্তায় সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। মোতায়েন রয়েছে শিল্প পুলিশও। আজ শুভ মহালয়া। চণ্ডী পাঠের মাধ্যমে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবীর আগমনী বার্তা উঠে আসে ভক্তদের চোখে মুখে। ধূপ প্রদীপ, উলুর আরতি আর যজ্ঞের মাধ্যমে মহালয়ার দিনে দেবীর অভ্যর্থনায় পূজা করা হয়। বেলতলায় বসানো হয় ঘট, সেই সাথে তিল ও তর্পণ দেয়া হয় পূর্বপুরুষদের শান্তি কামনায়। শাস্ত্রমতে এবারের আগমন চিন্তার হলেও ভক্তদের প্রার্থনায় সেই সংকট কেটে যাবে বলেই মনে করেন পুরোহিত। এবার কৈলাস থেকে দেবী দুর্গা মর্তে আসছেন বাবার বাড়ি, সঙ্গে তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। ভক্তদের মাঝে থাকবেন 9 দিন।
এবার দেবী এসেছেন দোলায় আর ফিরবেন ঘটকে। ভক্তদের চাওয়া দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী হোক সংকটহীন। আমাদের যা বিচ্যুতি আছে সেগুলো সবকিছু ঠিকমতো আমরা পালন করতে পারি এবং আমাদের জীবনে যেন শুভ শক্তির আগমন ঘটে। আজকে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা, মা মর্তে আসছেন। আমি চাই এবছরের পুজো যেন সুষ্ঠুভাবে হয়, অশান্তি বিশৃঙ্খলা না হোক, মা যাতে সুন্দরভাবে আসছে, সুন্দরভাবে সবার মঙ্গল কামনা করে যেতে পারুক। মা যেন সবার মঙ্গল করেন, এরকম অমঙ্গলজনক পরিস্থিতিতে যেন আমাদের আর পড়তে না হয়। মহালয়া, সে মহালয়ার সময়, আর তারপরে শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ। এই দুটো সন্ধিকালে দেবী দুর্গা ধরায় আসেন এবং ভগবান ব্রহ্মার নির্দেশে তিনি বিল্ল বৃক্ষে অর্থাৎ বেল গাছে অবস্থান গ্রহণ করেন। ফলে বিল্ল বৃক্ষের নিচে আমরা আজকে তাকে আবাহন করলাম। শিক্ষা ব্যবস্থার বৈষম্যই সর্বোচ্চ বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ। তাই সমন্বিত শিক্ষা আইন এবং শিক্ষায় মেগা প্রকল্প হাতে নেওয়ার আহ্বান গণসাক্ষরতা অভিযানের। বুধবার সিরডাপ মিলনায়তনে বৈষম্য দূরীকরণে শিক্ষায় নিরবচ্ছিন্ন রূপান্তর প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক পলিসি ব্রিফের ওপর গণসাক্ষরতা অভিযানের প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান তুলে ধরা হয়, যেখানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনা ও বিনিয়োগের উপর সুনির্দিষ্ট করে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এতে বিভিন্ন অংশীজন আলোচনায় অংশ নেন। তারা বলেন, শিক্ষকদের বেতন কাঠামো সবচেয়ে কম হওয়ায় এ পেশায় মেধাবীরা আসতে চান না। সরকারকে মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার আহ্বান তাদের। নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে। যেহেতু এলজিবিটি মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্যপুস্তকের কাজ করছেন, শব্দের মার পেঁচে এলজিবিটির মতাদর্শের কোনো কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাঈদ খান নামক একজন ঘোষিত হাদিস অস্বীকারী। এ নিয়েও গণপরিসরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শিশুদের অধিকার সম্পর্কে এখন অনেকেই অবগত নন, যার কারণে বাল্যবিবাহ ও শিশু শ্রমের মতো ঘটনা এখনও ঘটছে বলে জানান শিশু প্রতিনিধিরা। দুপুরে শিশু একাডেমির সভাকক্ষে শিশুদের অংশগ্রহণে সকল শিশুর জন্য শিশু অধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেখানে দেশের বিভিন্ন জায়গার শিশুরা অংশগ্রহণ করে। সেখানে শিশু অধিকারের বাস্তবায়নে নানাবিধ কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তাব করে শিশু প্রতিনিধিরা। এর আগে গত রোববার সারা দেশে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার। শিশু সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সারা দেশে শিশু অধিকার বাস্তবায়ন ও সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে। লেনদেন সংক্রান্ত বিরোধে সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে দুইজনকে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতারের পর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংস্থাটি। অভিযুক্ত আরও দুইজন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় চট্টগ্রামে হালিশহর থেকে। পরবর্তীতে আমরা এই রুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরে তাদেরকে ধরতে পারব। এবার দেশের বাইরের খবর। ঠিক সময় ঠিক জায়গায় আঘাত হানবে বলে ইরানকে সতর্ক করল ইসরায়েল। যদিও পাল্টা আঘাত এলে কয়েক গুণ শক্তিতে তা ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ঘন্টা অভিযানের ইতি টেনেছে তেহরান। মঙ্গলবার রাতে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র দখল করে নেয় ইসরায়েলের আকাশ। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 180টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। বলা হচ্ছে ইসরায়েলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক হামলা এটি। এবারই প্রথম কোনো হামলায় হাইপারসনিক ফাত্তা মিসাইল ব্যবহার করেছে ইরান। দেশের অভিজাত সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডসের দাবি 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হেনেছে। হামলায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞ লক্ষণীয়।
ইরানের ছোড়া 10টির মতো ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসে ইসরায়েলকে সহযোগিতার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে ইরানের সফল হামলার খুশিতে উৎসবে মেতে উঠেছেন মধ্যপ্রাচ্যের বাসিন্দারা। এদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে বেশ কয়েকজন প্রবাসী যোগাযোগ করেছেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে। তাদের সার্বিক নিরাপত্তা ও খাদ্য সরবরাহ করে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানান লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। দূতাবাস থেকেও বিপদগ্রস্ত প্রবাসীদেরকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্থানে চাহিদা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তবে এটা সত্য যে সব মিলিয়ে চাহিদার বিপরীতে এই যে সাহায্যের পরিমাণ অপ্রতুল। আমাদের প্রবাসী ভাই ও বোনেরা কেবলমাত্র তাদের জানমালের নিরাপত্তার কথা ভেবেই শঙ্কিত না, অনেকেই এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়তে পারেন, সেই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। তাই সার্বিক বিবেচনায় বলবো সবাই একটি অনিশ্চিত কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় পার করছেন। এই ছিল এখন যার দিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এখন টিভি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।